আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচনে সিইসি কমিশনার ও সচিবদের ভূমিকা তদন্তে শিগগিরই কমিটি গঠন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশ। ১ মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক নতুন আইন ও পরে স্থায়ী কমিশন হচ্ছে বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ের বৈঠক। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মামলা। টিউলিপ সিদ্দিক ৩ মামলায় অভিযুক্ত বলে জানালেন দুদক চেয়ারম্যান। লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৪৩টি বাড়ি জব্দ। তারিখ হলেই জাতি নির্বাচনের টানেলে প্রবেশ করবে মনে করে বিএনপি। বিচার সংস্কারের অনেক সময় আছে, লন্ডন থেকে ফিরে বললেন আমির খসরু। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর চিরবিদায়। দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালেন বললেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশন সদস্যরা। লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার নিয়ে বাংলাদেশি কমিউনিটি তাঁর কাছে জানতে চেয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে জানিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট সহ আর কি কি ব্যবস্থা আছে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, আইনের আওতায় স্থায়ী গুম কমিশন গঠন করা হবে। অন্তর্বর্তী সরকার সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। রফিকুল বাশার জানাচ্ছেন। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGEID প্রথমবারের মতো ৪ দিনের সফরে ঢাকায় এসেছেন। প্রথম দিন আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ প্রতিনিধিরা। সেই সময় গুম ও গুম বিষয়ক আইন নিয়ে তারা আলোচনা করেন। গুম কমিশনের মেয়াদ বাড়ানো ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া সহ বিভিন্ন সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। জাতিসংঘের কাছ থেকে আর্থিক নয়, কারিগরি সহায়তা প্রয়োজন হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। মৃত্যু সনদের মতো নিখোঁজ সনদ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা ভাবা হচ্ছে বলে জানান উপদেষ্টা। আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য। এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন 2025 বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারী কর্মকর্তারা। অধ্যাদেশটি পুনর্মূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানান তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত ১.৫ দশকে ঘটা গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের যে কোনো সহায়তাকে স্বাগত জানাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা জানান, তিনি চান গুমের ঘটনা নিয়ে চলমান তদন্তের সাথে জাতিসংঘ যুক্ত থাকুক। এটি প্রক্রিয়াটিকে কিছুটা শক্তি দেবে। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ GEID এর ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোসকে এবং সদস্য আনা লোরেনা ডেলগাডিলো পেরেজ দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা একথা জানান। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতির প্রশংসা করেন জাতিসংঘের কর্মকর্তারা। সরকার কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বাসায় একাধিকবার অভিযান চালিয়েও তাদের গ্রেপ্তার করা যায়নি, তারা পালিয়ে ভারত চলে গেছেন। ১ সপ্তাহের মধ্যে হাজির না হলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মাজহারুল হক মান্না। জানাচ্ছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার অন্য 2 আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। এর আগে তাদের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। শুনানির শুরুতে পলাতক আসামিদের বিষয়ে পুলিশের পাঠানো প্রতিবেদন পড়ে শোনান চিফ প্রসিকিউটর। আজকে ছিল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়েছে কিনা সেটা রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন, তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে। শুনানির শেষে আদেশ দেন আদালত। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। পরবর্তী আদেশের দিন 24শে জুন ঠিক করেছেন আদালত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দুর্নীতির 3টি মামলায় অভিযুক্ত। আরেকটি মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, টিউলিপকে আইনের আওতায় আনতে একে একে সমন, গ্রেফতারি পরোয়ানা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাচার করা 1025 কোটি টাকা মূল্যের 343টি বাড়ি যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান। পরাগ আসিম জানাচ্ছেন, পাচার করা অর্থ ফেরত আনা সহ কয়েকটি এজেন্ডা নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বিষয়গুলো নিয়ে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শুরুতেই কথা বলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাচার করা অর্থ ফেরত আনা নিয়ে। জাবেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই, তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে এটা বলছে। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা, এটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। টিউলিপ সিদ্দিকির দুর্নীতির বিষয়ে দুদক পদ্ধতিগতভাবে এগোচ্ছে বলে জানান দুদক চেয়ারম্যান। টিউলিপ সিদ্দিক আমাদের 3টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না,
কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। আমাদের পরবর্তী অংশ আমরা আমাদের আইন যেটা বলে আর কি, আমরা চিঠি পাঠাবো, সমন যাবে, ওয়ারেন্ট যাবে, একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব। তিনি জানান, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং তার স্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। এটি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আরো বলেছেন, সংস্কারের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অনেক সময় রয়েছে। এছাড়া নির্বাচিত সরকারও সংস্কার করবে। নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করার পরই জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন। লন্ডনে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন বিষয়ে আলোচনা হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা পর্যালোচনা। ওই বৈঠকের প্রথম অংশে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বৈঠক নিয়ে তার পর্যবেক্ষণ জানান। রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস। তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচারটা চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচারের আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনো তো আরো দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আমরা তো ডিসেম্বরের মধ্যেই এইসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি, সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম সময়। শিগগিরই নির্বাচনী আমেজ তৈরি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তো তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চায়। যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে। লন্ডন বৈঠক নিয়ে দু একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সব ধরনের সুযোগই রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কোক। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি হয়। সে সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ নির্বাচন এবং অন্যান্য ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, তখন এদেশে একটা গণতান্ত্রিক সরকার, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিদেশের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে, তৎপরবর্তী যে প্রতিক্রিয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে কার্যক্রম বন্ধ থাকলেও মশক নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ জরুরি সেবা চালু রাখার কথা জানিয়েছেন মেয়রের দায়িত্ব বুঝে পেতে আন্দোলন চালিয়ে যাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার টালবাহানা করে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নগরবাসীর দুর্ভোগ চলছে। তাই জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। একই সাথে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান ইশরাক হোসেন। লালা নসীন জানাচ্ছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঈদের বিরতির পর দ্বিতীয় দিনের মতো ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। আন্দোলন চলার সময় সকালে নগর ভবনে গিয়ে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন সহ জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন। সে সময় মেয়র হিসেবে তাকে বরণ করে নেন অনেকেই।
বৈঠক শেষে ইশরাক জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে জরুরি সেবা কার্যক্রম চালু রেখে মশক নিধনে কাজ শুরু করবেন তারা। যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি, সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দদের সাথে আমরা বৈঠক করব, মশক সুপারভাইজার সহ, যাতে করে এই যে ডেঙ্গুর বিষয়টি আমরা যেটা বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে, সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন চলার সময় নগর ভবন অচল থাকার পরও সরকার থেকে কেউ যোগাযোগ করেনি বলে জানান ইশরাক। যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। দ্রুত ইশরাককে শপথ পড়িয়ে সমস্যা সমাধানের আহ্বান ইশরাক সমর্থকদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা জানাতে এসে রাজনীতিবিদরা বলেছেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ। তার মৃত্যুতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো বাংলাদেশ। মইনুল হাসান জানাচ্ছেন। রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। বাদ এশা রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রথম নামাজের জানাজা হয়। সোমবার সকালে কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে আসা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আল্লাহ তাকে যেন শ্রদ্ধা জানান তার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সঙ্গী সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। দেশের এই ক্রান্তিকালে মোস্তফা মহসিন মন্টুর দরকার ছিল বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মোস্তফা মহসিন মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ। বাবার আদর্শকে ধারণ করেই সামনের পথগুলো পাড়ি দিতে চান তার সন্তানরা। আমার বাবার জন্য দোয়া করবেন, আমি আর কিছু বলতে চাচ্ছি না। পরে রাজধানীর বনানীর কবরস্থানে মোস্তফা মহসিন মন্টুকে দাফন করা হয়। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন আরিফ চৌধুরী। যাচ্ছে আরিফের কাছে। নবনীতা, ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। শুরুতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার গল টেস্টের আপডেট। কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার গল টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হবে এই ম্যাচ দিয়ে। দুই দলের জন্যই ম্যাচটি নতুন শুরু। অধিনায়ক জামাল নাজমুল হোসেন শান্ত বলেছেন তাদের লক্ষ্য শুরুটা ভালো করা, পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যের দিকেও মনোযোগী টাইগার স্কোয়াড। সাবেক অধিনায়ক অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউসের শেষ ম্যাচটি জিততে চায় লঙ্কানরাও। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। বিস্তারিত রিপোর্টে। সাউথ আফ্রিকার সাফল্য গাথায় দুদিন আগেই শেষ হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গলের এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আরেকটা সাইকেল। এটি চলবে 2027 পর্যন্ত। গল বাংলাদেশের জন্য বরাবরই আবেগের গল্প। ব্যক্তিগত ও দলীয় সাফল্যের একাধিক ঘটনায় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করেছে সমুদ্র পাড়ের এই স্টেডিয়াম। এখানে ব্যর্থতার চেয়ে টাইগারদের সাফল্য ধরা দিয়েছে বেশি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রানে নেই অনেক দিন। নিজের ব্যাটে রান এবং বাংলাদেশের জয় দুটোই হয়ে গেলে মন্দ হয় না দেশের ক্রিকেটের জন্য। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি।
টিমটা যেরকম পেয়েছি ইনশাআল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। 4 মাস পর লাল বলে নামছে শ্রীলঙ্কা। ট্রানজিশনাল পিরিয়ড পার করা লঙ্কান দলে নতুন মুখ 6 জন। অভিষেক হবে একাধিক ক্রিকেটারের। এ টেস্ট দিয়েই ক্যারিয়ার শেষ করছেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। তার জন্য জিততে চায় স্বাগতিকরা। পরিসংখ্যান বলছে 26 টেস্ট খেলে শ্রীলঙ্কার সাথে একবারই জিতেছে বাংলাদেশ। ড্র করেছে 5টি ম্যাচ আর বাকি 20 বারই সাফল্য লঙ্কানদের। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ করেছে আইসিসি। 30 সেপ্টেম্বর শুরু হবে আসর, 2 নভেম্বর ফাইনাল। ব্যাঙ্গালোরে ভারত শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না বলে ম্যাচটি হবে কলম্বোয়। এরপর 7 অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এবং 10 অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। 13 অক্টোবর সাউথ আফ্রিকা এবং 16 অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 20 অক্টোবর আবারও কলম্বোয় ফিরে স্বাগতিকদের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে বেঙ্গালুরুর মাঠে। ভোলার ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান ধরে রাখা গজনবী স্টেডিয়াম নতুন রূপে সেজেছে। বিশাল অবকাঠামোর আধুনিকায়নে স্টেডিয়ামটি দ্বীপ জেলাবাসীর জন্য বড় গর্বের। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেট ম্যাচ সহ জামাল হামজাদের ফুটবল ম্যাচ আয়োজনেরও প্রত্যাশা স্থানীয় ক্রীড়া সংগঠক ও ভক্তদের। হারুন আর রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করেছেন আল মুকসিদ। ভোলার গজনবী স্টেডিয়াম, এটি এখন দ্বীপ জেলার ক্রীড়াপ্রেমীদের স্বপ্নের প্রতীক। 1962 সালে প্রস্তাবিত স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয় 1992-93 সালে। জেলার কৃতি ফুটবলার SM গজনবীর নামে নামকরণ করা হয় স্টেডিয়ামটির। এখন আধুনিকায়নের মাধ্যমে নতুন যুগে পা রাখার অপেক্ষায়। মাঠ হয়ে গেলে আমাদের খেলোয়াড়রা আগের মতো আবার আগের জায়গায় ফিরে আসবে। ভবিষ্যতে হয়তো বা জাতীয় টিমে সাকিব আল হাসান, মাশরাফিদের মতো অনেক বড় বড় তারকাও এখান থেকে হইতে পারে। 2006 সালে আন্তঃজেলা ভলিবল ফাইনাল এই স্টেডিয়ামের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। ভালো ক্রিকেট, ফুটবল প্লেয়ার এখান থেকে বের করতে পারবো, ভলিবল প্লেয়ার বের করতে পারবো এবং ভোলা জেলা থেকে বিভিন্ন পর্যায়ে ভালো ভালো খেলায় আমরা অংশগ্রহণ করতে পারবো। গজনবী স্টেডিয়াম 16,000 দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি আর 300 জনেরও বেশি ভিআইপি গ্যালারি নিয়ে সেজে উঠেছে। তৈরি হয়েছে নেট প্র্যাকটিস এরিয়া, বাস্কেটবল গ্রাউন্ড এবং একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম। আবার এই জেলার থেকে আপনি ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, বিভিন্ন অন্যান্য যে ইভেন্টসগুলি আছে সকল খেলোয়াড় আবার সৃষ্টি হবে। এই স্টেডিয়ামটি আধুনিকায়ন করার ফলে আমরা আবার আমাদের স্বাভাবিক ভাবে খেলাধুলায় ফিরে আসতে চাই এবং আমরা এখানে বিভিন্ন রকমের টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রস্তুত হচ্ছে স্টেডিয়ামটি, এমনটাই মনে করেন জেলার ক্রীড়াপ্রেমীরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি নবনীতার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্রোন প্রযুক্তি আরও এগিয়ে নিতে সরকারের কাছে সর্বাত্মক সহায়তা চেয়েছেন নির্মাতা আশির উদ্দিন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদ জানাচ্ছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৈছড়ি ইউনিয়নের তরুণ উদ্ভাবক আশির উদ্দিন 2016 সাল থেকে বিমানসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন তৈরির কাজ করছেন। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন এয়ারক্রাফট মেইনটেনেন্স নামে একটি ল্যাব। ইতিমধ্যে বানিয়েছেন বিমানের বিভিন্ন মডেল সহ 10 ধরনের ড্রোন। খনিকে যদি অনেকখানি বড় ধরনের লেবার অনেকখানি সুযোগ সুবিধা করি পারে আর আরো আগুয়ে যাবে বলে আশা করি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন যে এই যে ও যে পরিমাণ ড্রোনগুলো বানায় সেগুলা আপনার হচ্ছে ওয়েট ক্যারি করতে পারে। ড্রোন নির্মাণের খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের শীর্ষ নেতারা। শুধু আমরা নয়, এই বাঁশখালী যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, ওনারাও আপনাদের পাশে থাকবেন। আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে এই জিনিসটা আবিষ্কার করে ফেলছে এবং তারেক রহমান বলেছেন উনি এসব আবিষ্কারকদের পাশে থাকবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই আবিষ্কার এত
অনুপ্রাণিত করেছে সারা জাতিকে। আসিরউদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে। প্রয়োজনীয় সহায়তা পেলে তার নির্মিত ড্রোন শতমাইল অতিক্রম করে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারবে বলে দাবি করেন আসিরউদ্দিন। আমার এখান থেকে ধরেন চিটাগং পাঠানোর দরকার হয়, আমার এই ড্রোনটা 2 কেজি 5 কেজি এই ধরনের প্যালট কিছু নিয়ে আমি এখানে ম্যাপিং করে দিলাম, জাস্ট ড্রোনটা টেক অফ হয়ে গেল, সে উড়ে গেল। সে নির্ভুলভাবে উড়ে যাবে, নির্ভুলভাবে চলে আসবে, সাথে সাথে কোন জায়গায় থাকবে সেটির ফুল গুগল ম্যাপ কিন্তু আমার এই ট্রান্সমিটারের মধ্যে রয়েছে। আসিরউদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি নেতারা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। হবিগঞ্জের নবীগঞ্জ শেরপুর সড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাস চালককে আটক করেছে সেনাবাহিনী। অভিযুক্ত আরেক ধর্ষক বাসের হেল্পার পালিয়ে গেছে। ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রোববার সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সায়দাবাদ থেকে একটি বাসে উঠে শাস্তাগঞ্জ বাস স্টেশনে তার নামার কথা থাকলেও সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরে তাকে শেরপুর বাস স্টেশনে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে রাত 10:30টায় ওই কলেজ ছাত্রী একটি লোকাল বাসে ওঠে। ভুক্তভোগী এবং স্থানীয়দের অভিযোগ, লোকাল বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে বাসের ড্রাইভার সাব্বির এবং হেল্পার লিটন কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা সড়কের 3তলা পুকুর পাড় এলাকায় বাসটি আটক করে চালক সাব্বিরকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। বাসের হেল্পার পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদের নেতৃত্বে একদল সেনা সদস্য ভুক্তভোগী এবং অভিযুক্ত ড্রাইভারকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তৈরি পোশাক শিল্প রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান ও নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছেন। উত্তরা বিজিএমই এর প্রধান কার্যালয়ে নুরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে কানাডায় দুর্ঘটনায় সাবেক সহ সভাপতি আব্দুল্লাহিল রাকিবের অকাল মৃত্যুতে শোক জানানো হয়। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজিএমই এর প্রশাসক আনোয়ার হোসেন নতুন বোর্ডের 35 জন পরিচালককে ফুলেল শুভেচ্ছা বরণ করেন। নতুন সভাপতি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুকে দায়িত্বভার হস্তান্তর করেন। গত 31শে মে বিজিএমই এর নির্বাচনে সম্মিলিত পরিষদ, ফোরাম ও ঐক্য পরিষদ নির্বাচনে অংশ নেয়। নতুন সভাপতি বলেন, ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিজিএমই এ পরিচালনা করতে চান তিনি। আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক বিজিএমই এ গড়ে তোলা। বিজিএমই যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতা ছাড়া কোনো সেবা টেকসই হতে পারে না। আমাদের এই বোর্ড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে, যেখানে আপনারা কোনো আবেদন, অভিযোগ কিংবা তথ্য অনলাইনেও জমা দিতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এ আসেন তিনি। তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাঘাবাড়ি ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে 3 নদীর মোহনায় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ জমি এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা। সেখানে বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কারো কোনো দ্বিমত নেই। শুধু আপনারা চেষ্টা করছেন না, আরো অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে। এই যে আমরা সংস্কারের কথা বলি, এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো, জনসেবাগুলো, সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টে হামলা চলছে। ইরানের রাজধানী তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এই হামলার পর সরকারি টেলিভিশন স্টেশনে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। তেহরানের আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিজেদের হাতে নেওয়ার দাবি করে রাজধানীর কিছু অংশ খালি করে দিতে বসতিদের সতর্ক করেছে ইসরায়েল।
পাল্টা ব্যবস্থা হিসেবে তেল আবিবের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে ইরানে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ উচ্চ পদস্থ 3 সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় আরও 3 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 70 ছাড়িয়েছে। আরও হামলার আশঙ্কায় শহর 3টিতে রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাস ও কনসুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তেল আবিব। এবারে কৃষি সংবাদ। নরসিংদীতে তরুণ প্রজন্মকে গ্রীষ্মকালীন ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফল উৎসব করেছে রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। শুধু পরিচিত করতেই নয়, ফলের গুণাগুণ সম্পর্কে অবগত করাও ছিল এই উৎসবের লক্ষ্য। উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী এবং অভিভাবকরা। নরসিংদী থেকে আরো জানাচ্ছেন সুমন রায়। বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব করেছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। উৎসবে নরসিংদীর জিআই পণ্য হিসেবে খ্যাত কলা, লটকন সহ আম, জাম, লিচু, কাঁঠাল, ওরবড়ি সহ প্রায় 50 প্রজাতির দেশি বিদেশি ফলের সমাহার ছিল। এসব ফলের সমারোহে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা। উৎসবে অনেক ধরনের ফল উঠছে, এগুলা থেকে আমরা ওদের এই ফলগুলো চিনতে পারতাছি। ফলের ভিটামিন সম্পর্কে ধারণা নেওয়া যায়, কোন কোন ফল কখন পাওয়া যায়, কোন কোন ফলের বৈজ্ঞানিক নাম কি, সবকিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেশীয় ফলগুলো একত্রিত করার কারণে আমাদের সন্তানরা এই ফলগুলি দেখতে পাচ্ছে। দেশীয় যে ফল এবং ফলের যে পুষ্টিগুণ বাচ্চারা ছোটবেলা থেকে শিখতে পারবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাংলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও দেশের মাটিতে যে ফল উৎপাদিত হয় সে সম্পর্কে অবগত করার জন্য এই আয়োজন, বলছেন আয়োজকরা। এমন অনেক ফল আছে যেগুলো আমাদের তরুণ প্রজন্ম চিনে না, জানে না, কিন্তু আজকের এই আয়োজনের মাধ্যমে তারা সে বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার এবং জানার, বোঝার যে সুযোগটি পেয়েছে, এটিই ছিল আসলে এই আয়োজনটির অন্যতম প্রধান উদ্দেশ্য। শুধু দেশীয় ফল নয়, দেশীয় সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বলছেন অতিথিরা। তারা দেশীয় ফলগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে এবং বাস্তবে যারা এখনো অনেক ফল চোখে দেখে নাই তাদেরকে এই ফল উৎসবের মাধ্যমে এই সুযোগটা করে দেওয়া হয়েছে। বিদেশি ফলের প্রাচুর্যের ভিড়ে দেশীয় ফল হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে চলছে অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের মহোৎসব। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পরিবেশ অধিদপ্তরের সীমিত সক্ষমতার সুযোগে প্রকাশ্যে সাদা পাথর হরিলুট চালাচ্ছে একটি অসাধু চক্র। এতে ধ্বংসের মুখে এই পর্যটন এলাকা, হুমকিতে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। পর্যটন ভিত্তিক এই অঞ্চলে জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি। একসময় যেখানে ছিল সাদা পাথরের রাজ্য, আজ সেখানে শুধুই শূন্যতা। প্রশাসনের নীরবতা আর দুর্বল ব্যবস্থাপনার সুযোগে দিনরাত চলছে পাথর লুট। পাথর খেকোদের দৌরাত্মে ধ্বংসের মুখে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভান্ডার সাদা পাথর এলাকা। সবাই তো এলাকার লোক, আমরা যদি পিটাই কিছু করতে পারবো না। যদি কমতে থাকে তাহলে এখানকার যে ভিউটা তো থাকবেই না। সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা এই সাদা পাথরকে সংরক্ষণ করুন, দেশের সৌন্দর্যকে হারিয়ে যেতে দিবেন না। অবৈধ পাথর উত্তোলন শুধু পর্যটন শিল্পই নয়, ধ্বংস করছে পরিবেশের ভারসাম্য। এগুলো প্রতি রাতে দিনে এগুলো লুট হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। যে নিজস্ব স্বার্থ না থাকলে এই দুর্বৃত্তরা এত সাহস পায় না। সমন্বয়হীনতার কারণে পরিবেশ বিরোধী এই কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না, বলছে পরিবেশ অধিদপ্তর। আমরা নিয়মিত মনিটরিং এর একটা ব্যবস্থা করতে পারতাম, সেটা আরো কার্যকর হতো। তবে এটা নিয়মিত আমরা অভিযান করে আসছি,
এবং এটা যদি আমরা বাড়াইতে পারি সেক্ষেত্রে আমরা এই অপরাধগুলো আরো কমাতে পারবো। আর ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি রক্ষায় করণীয় নিয়ে কথা বলতেও নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো আপনাকে বলতেছি, বাট আমি ক্যামেরায় বলবো না। আমার প্রবলেমটা হচ্ছে আমি অন ক্যামেরা বলবো না, বাট আপনি আমার কাছ থেকে যে তথ্যগুলো চান ওইটা আপনারা আমাদের তো সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাদা পাথর এলাকার প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 59 পয়েন্ট বেড়ে 4783 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানি, 417 কোটি 37 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 154 কোটি 35 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 315টির, কমেছে 36টির, অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ঈদ যাত্রায় সারা দেশে 427 জনের মৃত্যু হয়েছে বলে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন প্রকাশ। গতবারের চেয়ে সড়ক পথে দুর্ঘটনা বেড়েছে 25%। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঈদুল আজহায় সড়ক ও রেল নৌপথে দুর্ঘটনায় 427 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে এ সময়ে সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন 390 জন আর 1182 জন আহত হয়েছেন। রেলপথে 25টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 25 জন, আহত হয়েছেন 12 জন। নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতি জানায় 2024 সালের ঈদুল আজহার চেয়ে এবছর সড়ক দুর্ঘটনা 25% বেড়েছে। নিহত বেড়েছে 16% এবং আহত বেড়েছে 55%। 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত, 1182 জন আহত হয়েছেন। বিগত 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। কক্সবাজারের রামু এবং কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 7 জন। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। সকাল 8টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাসের যাত্রী। নিহতদের একজন নারী, একজন পুরুষ এবং একজন শিশু। পুলিশ জানায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি গাছের সাথে আটকে যায়। ঘটনাস্থলে বাসের 3 যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল 7টায় কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে আহত হন রাশেদুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সনদধারী 1 থেকে 12তম শিক্ষক নিয়োগ বঞ্চিতরা মানববন্ধন করেছেন। রাজধানীর ইস্কাটনে এনটিআরসি এর কার্যালয়ের সামনে মানববন্ধনে নিয়োগ প্রত্যাশীরা অভিযোগ করেন প্রায় 12,000 নিবন্ধন পরীক্ষা পাশ করা শিক্ষিত শিক্ষক দুর্নীতি এবং নানা অনিয়মের কারণে নিয়োগ বঞ্চিত হচ্ছেন। পাশেই 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন হয়েছে। শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রায় 23,000 অংশগ্রহণকারী অকৃতকার্য হন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিতর্কিত 3 জাতীয় নির্বাচনে সিইসি, কমিশনার ও সচিবদের ভূমিকা তদন্তে শিগগিরই কমিটি গঠন। ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশ।
এক মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক নতুন আইন ও পরে স্থায়ী কমিশন হচ্ছে বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মামলা। টিউলিপ সিদ্দিক 3 মামলায় অভিযুক্ত বলে জানালেন দুদক চেয়ারম্যান। লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 343টি বাড়ি জব্দ। তারিখ হলেই জাতি নির্বাচনের টানেলে প্রবেশ করবে মনে করে বিএনপি। বিচার সংস্কারের অনেক সময় আছে, লন্ডন থেকে ফিরে বললেন আমির খসরু। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর চিরবিদায়। দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালেন বললেন বিশিষ্ট জনেরা। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।